আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আমাদের আজকের এসপিএস মিড টার্ম ডিসেম্বর 2026 সেশনের এক্সাম বেস 2 ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতোই আমরা একটি সেশনে আমরা যে ব্যাচগুলো রান করি সেই ব্যাচগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাচ হয় এক্সাম ব্যাচ। এবং এক্সাম ব্যাচের গুরুত্ব এতটাই যে আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য এক্সাম ছাড়া মানে এক্সাম দেওয়া ছাড়া কোনো বিকল্প খুঁজে পাই না। যার কারণে সেটার প্রিপারেশন হিসেবে আমাদের প্রত্যেককেই হচ্ছে যে পরীক্ষা দেওয়া লাগে। অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাস করতে পারে না বা হচ্ছে যে ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারে না। কিন্তু তথাপি প্রত্যেকেই হচ্ছে এক্সাম গুলো হচ্ছে যে অন টাইম অথবা পরে হচ্ছে যে যখন সুযোগ পায় এক্সাম গুলো প্রিপেয়ার করে এবং সেই খাতার মান যাচাই করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে পরীক্ষার জন্য। সেজন্যই আমাদের এই যথারীতি এক্সাম ব্যাচ নিয়ে আসা। আজকে আমাদের এক্সাম ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমাদের মেন্টর ডাক্তার ওয়াফা সাদিয়া করিম, সাবস্টিটিউট স্পাইনাল ফাট ট্রেনি, ইন্টারনাল মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো যুক্ত থাকবেন ওনার মূল্যবান ফিলিংস শেয়ারিং করার জন্য ডাক্তার সুপ্তি রয়, সাবস্টিটিউট স্পাইনাল ফাট ট্রেনি, কার্ডিওলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার আব্দুল্লাহ রায়ান ভাই, আর কোঅর্ডিনেটর জেনেসিস মিড টার্ম মেডিসিন। আমরা আর কালক্ষেপণ না করে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। আমরা এই মুহূর্তে আহ, গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ারিং এবং হচ্ছে যে গত সেশনে আমাদের সাথে যুক্ত থেকে এফসিবিএস মিড টার্ম পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়া ব্যক্তি ডাক্তার সুপ্তি রয় আপুকে অনুরোধ করব ওনার ব্যক্তিগত ফিলিং শেয়ারিং করার জন্য। আমাদের গত সেশনের যে সু- সুযোগ সুবিধা বা সেবা নিয়ে উনি পরীক্ষায় অ্যাপিয়ার করেছেন এবং আল্লাহর রহমতে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই বিষয়ে ওনাকে একটু কথা বলার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। আহ আমাকে কি জি শোনা আপু, যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে আপনাকে। জি। আম, প্রথমেই হচ্ছে জেনেসিসকে অনেক ধন্যবাদ মিড টার্মের এই পুরো জার্নিতে সাথে থাকার জন্য। আমি ফেব্রুয়ারি মাসে জেনেসিস কোচিং এ ঢুকি, রেগুলার ব্যাচে যুক্ত ছিলাম। চেষ্টা করেছি সবসময় রেগুলারলি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার। অনেক সময় হচ্ছে ডিউটি করার পর ক্লাস করা যেত না, টায়ার্ড লাগতো, বা অনেক সময় অন্যান্য কোনো ব্যস্ততার কারণেও হচ্ছে ক্লাসে হয়তো রেগুলার করা যেত না, সেটা প্রয়োজনে হয়তো কখনো অনলাইনে করে নিতাম। কিন্তু এক্সাম গুলো রেগুলার দেওয়ার কারণে যেটা হয় যে উম, আমরা তো ডিউটি করার পরে অত হয়তো বাসায় এখন পড়ার সময় তেমন পাওয়া যায় না। তো সেজন্য এক্সাম গুলো দেওয়ার কারণে মোটামুটি একবার ডেভিডসনটা পড়া, সাথে হচ্ছে জলিল স্যারের অসপি বইটা একবার করে অন্তত পড়া বা নিজেকে একটু ঝালাই করে নেওয়া সম্ভব হয়। এটার কারণে আমার মনে হয় যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কতটা পড়েছে এটা ইম্পর্টেন্ট না, কিভাবে পড়েছে, পড়ার যে স্ট্র্যাটেজি, পড়ার যে টেকনিক, এটার উপর হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। তো জেনেসিসকে আসলে অনেক ধন্যবাদ। জেনেসিসের প্রত্যেকটা ক্লাসে আহ বই দাগায় দেওয়া, প্লেস স্পেশালি ট্রিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসটা, ওটা খুবই ইফেক্টিভ ছিল। লাস্টে দিয়ে এত পড়া, এত বড় একটা সিলেবাস আসলে কভার আপ করাটা খুবই টাফ। তো সেক্ষেত্রে যে হাইলাইটেড যে টপিকস গুলো ইম্পর্টেন্ট, মাস্ট টু নো যে টপিক গুলো ইম্পর্টেন্ট, এগুলা যখন আমাদেরকে দাগিয়ে দেওয়া হয় সেটা অনুযায়ী পড়াতে পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পাওয়া যায়। এবং সব তো 100% কখনোই কমন পড়ে না, বাট অ্যাটলিস্ট যাতে নিজের একটা উম, কিছু মোটামুটি যাতে দিয়ে আসতে পারি, ওরকম প্রিপারেশন মোটামুটি আমি চেষ্টা করেছিলাম আর কি নেওয়ার। বাকিটা আর কি মানে আল্লাহ তাআলা অশেষ রহমত যে পাশ করে গেছে আর কি। যে আপু মনে হয় একটু আটকে গেছে, কথা বোঝা যাচ্ছিল না। ও, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আর আমি যেটা বলবো যে মিড টার্মের আসলে আমাদের যেহেতু আমরা 2 বছর ওয়ার্ডে কাজ করি, কমন জিনিসগুলো থেকে আসলে প্রশ্ন আসে। ওয়ার্ডে যেরকম কেস পাওয়া যায় সেগুলো থেকে আসলে স্যারেরা প্রশ্ন করে।
সো ওয়ার্ডের কমন টপিক গুলাকেই ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত, এবং জেনেসিসও এক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ হেল্প করেছে। নতুন যে গাইডলাইন গুলা নিয়ে আলোচনা করা শুরু করা থেকে সবকিছুই ওয়ার্ড ওরিয়েন্টেড যে পড়াটা, সেই পড়াটা হচ্ছে জেনেসিস মোটামুটি আমাদেরকে চেষ্টা করেছে গুছিয়ে দেওয়ার। তো এই জন্য হচ্ছে জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ। আর এক্সাম ব্যাচে এক্সাম দেওয়ার কারণে যেটা হয়েছে যে রিটেনে অ্যাকচুয়ালি অনেক লেখা, এটা মানে পরীক্ষা না দিলে বোঝা যায় না। আর রিটেনের অ্যান্সার কমপ্লিট করে আসাটাও খুব টাফ, কারণ 3 ঘন্টা সময়, অনেক অ্যান্সার করতে হয়, 4টা সেট থাকে। তো সেক্ষেত্রে কোচিং এ যদি লেখার প্র্যাকটিস থাকে, অভ্যাস থাকে, বড় মক টেস্ট গুলো যদি প্র্যাকটিস থাকে, তাহলে হচ্ছে ইজিলি কতটুকু সময়ের মধ্যে লিখলে আপনি অ্যান্সার কমপ্লিট করে আসতে পারবেন এই ব্যাপারে একটা আইডিয়া হয়। এবং অস্কি অসপি ব্যাচের ক্ষেত্রেও সেম, কতগুলো অসপি পড়া হয়েছে এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ওই সময় কতটুকু লেখা যায়। তো এই প্র্যাকটিসটা থাকলে যেটা হয় যে পরীক্ষার সময় রিফ্লেক্সের মাধ্যমে অনেকটা হচ্ছে কভার হয়ে যায়। আপু একটু মনে হয় গ্যাপ হয়েছে, আটকে গিয়েছিল। আবার জি ভাই, কন্টিনিউ, এখন এখন শুনছি, কন্টিনিউ করেন। হ্যাঁ। আর আমি যেটা বলবো যে শুরু থেকেই আসলে মিড টার্মের প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ মিড টার্মের প্রিপারেশনে যেহেতু অনেক বড় সিলেবাস, আমাদের আসলে টপিকও অনেকগুলা, একটা এসবিএ দিতে হয় 50 মার্কের, একটা এসিকিউ থাকে। তো রেগুলার কোচিং এর সাথে যুক্ত থাকলে রেগুলার এসবিএ প্র্যাকটিস করা হয়। আমরা আসলে পার্ট 1 দেওয়ার পরে এসবিএ প্র্যাকটিস করা হয় না। আর পার্ট 1 এর সাথে আসলে এসবিএ বেশ ডিফারেন্স আছে। পার্ট 1 এর এসবিএ গুলো ছিল খুবই থিওরিটিক্যাল, বাট মিড টার্মের এসবিএ গুলো অত থিওরিটিক্যাল না, একটু ক্লিনিক্যাল সিনারিও ওরিয়েন্টেড, একটু ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড, একটু ট্রিটমেন্ট ওরিয়েন্টেড, অল্প অল্প করে ট্রিটমেন্ট ওরিয়েন্টেড থাকে। তো এই কারণে এসবিএ প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, এবং সাথে হচ্ছে এসিকিউ, কারণ এসবি এর পরের দিনে আসলে এসিকিউ থাকে। তো তো এক রাতে আসলে ফুল বইটা কভার করা এটা খুবই টাফ। এবং আমি যেটা পরীক্ষা দিতে গিয়ে খুবই ফেস করেছি সেটা হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। স্যারেরা এখন বড় চ্যাপ্টার থেকে তেমন কোশ্চেন করে না, মোটামুটি সবাই হচ্ছে বড় চ্যাপ্টার লিখতে পারি, কিন্তু ছোট যে চ্যাপ্টার গুলো থাকে এখান থেকে অ্যান্সার করাটা খুবই টাফ, কারণ আমরা আসলে ছোট চ্যাপ্টার গুলোর উপর ওয়ার্ডেও আমাদের গুরুত্ব দেওয়া হয় না, আমরা হয়তো এত পড়াও হয় না, লাস্টে দিয়েও পড়া হয় না। জেনেসিস আমাদেরকে রেগুলারই কিন্তু ছোট চ্যাপ্টারের উপরে বারবার বলেছিল যে যে ছোট চ্যাপ্টার গুলো অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। তো আমার কাছে মনে হয় যে এই যে ছোট চ্যাপ্টার গুলা কোচিং এর সাথে সাথে থাকার জন্য এক্সাম দেওয়ার মাধ্যমে অ্যাটলিস্ট কিছু ছোট চ্যাপ্টার গুলার ব্যাপারে পড়া হয়েছে। স্পেশালি পয়জনিং কেস গুলা, তারপরে স্নেক বাইট, এগুলা গাইডলাইন সহ ম্যানেজমেন্ট, এগুলা মোটামুটি আমরা, যদিও এবার পরীক্ষায় হয়তো আসেনি, কিন্তু একটা সলিড প্রিপারেশন নেওয়ার জন্য যে যেই জিনিসগুলো দরকার সেটা আমাদেরকে জেনেসিস সম্পূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর অস্পি অস্কির ক্ষেত্রেও কথা মানে সেমই, যে আম, শুরু থেকে যদি এক্সামিনেশন রেগুলার প্র্যাকটিস করা যায় এবং অস্পি যদি রেগুলার অল্প অল্প করে চ্যাপ্টার ওয়াইজ পড়া যায়, তাহলে লাস্টে দিয়ে একবারে পড়তে অস্পি এত ক্লামসি লাগে না। কারণ অ্যাটলিস্ট একবার বইটা পড়াটা দরকার, কারণ কোশ্চেন গুলা হয়তো এক্সামে সরাসরি জলিল স্যারের বই থেকে আসে না, কিন্তু ওই ধাঁচেরই আসে। কোশ্চেন ওগুলোই থাকে, হয়তো সিনারিও চেঞ্জ করে দেয় বা পিকচার চেঞ্জ করে দেয়, এক্স রে ইসিজি চেঞ্জ করে দেয়, কিন্তু হয়তো কোশ্চেন ওগুলাই থাকবে। এই জন্য যদি রেগুলার এক্সাম দেওয়া হয় এবং রেগুলার যদি সাথে অসপি অসকে এগুলো প্র্যাকটিস করা হয়, আমার মনে হয় সবাই আসলে মিড টার্মটা আল্লাহ চাইলে পাশ করে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপু যথার্থই বলেছে, যদি আমরা পার্ট 1 বা এমবিবিএস ফাইনাল পার্টের পরে অনেকদিন হচ্ছে যে একটা এক্সাম ফ্রি থাকি, বিশেষ করে রিটেন এক্সাম। আমরা এসবিএ প্রিপারেশন নেই, আমরা ওসপি প্রিপারেশন নেই, ক্লিনিক্যাল প্রিপারেশন নেই, কিন্তু হচ্ছে যে আমরা ওইরকম ভাবে কোনো পরীক্ষার জন্যই রিটেন জন্য লিখতে বসলাম, যার ফলে হয় কি
আমরা যখন পরীক্ষার হলে যে প্রথম হচ্ছে যে লিখতে বসি, তখন আমরা প্রপার টাইম ম্যানেজমেন্টটা করে উঠতে পারি না, যার ফলে আমাদের খাতার ম্যানেজমেন্ট, কতক্ষণে লিখলে আমরা প্রথম গ্রুপটা লিখতে পারবো, কতক্ষণ লিখলে আমরা দ্বিতীয় গ্রুপটা, সবগুলো গ্রুপ টাইম শেষ করে আসতে পারবো। ওই জিনিসটা আমাদের হচ্ছে মিস্টেক হয়ে যায়, যার ফলে আমরা ক্লিনিক্যাল পার্ট পর্যন্ত যাওয়াই যায় না, এর আগেই হচ্ছে যে আমাদের আহ পরীক্ষার সমাপ্তি ঘটে যায়। আমরা এই বিষয়গুলো, পরীক্ষার স্ট্র্যাটেজি এবং কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে আমাদের পাস রেট বাড়বে এবং হচ্ছে যে ফেল থেকে আমরা বেরোয় আসতে পারবো, এর উপর, এই বিষয়গুলোর উপর কথা বলার জন্য আমি অনুরোধ করছি ডাক্তার ওয়াফা সাদিয়া করিম আপনাকে। আপু, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে আমি শুনতে পাচ্ছি এবং আপনাকে দেখতেও পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ ডক্টর ওয়াফা সাদিয়া করিম, মেন্টর ফ্রম জেনেসিস মিডটার্ম। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব ভাইয়াকে আমাকে একটা ফ্লোর দেওয়ার জন্য, কথা বলার, এবং যে জেনেসিস মিডটার্ম টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যাজ এ স্পিকার আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আসলে শুনছিলাম সুপ্তি রায় আপুর কথাগুলা, যে আপু আসলে যে রিয়েলি যে লাইফে যে এক্সপিরিয়েন্সটা করেছেন, যে আপু বলেছেন যে রেগুলার ব্যাচে হচ্ছে যুক্ত ছিলেন এবং এট দ্য সেম টাইম হচ্ছে উনি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করে আসলে এক্সামে হচ্ছে ভালো করেছেন। আসলে আপু একদম হচ্ছে ডিটেলসেই বলেছেন, তো আমি আপুর কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আপুর সাথে পুরোপুরি আমি একমত, এবং আপুকে কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন ফর ক্র্যাকিং এসএপিএস মিডটার্ম। তো এখন হচ্ছে এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আজকে এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন, তো আমি হচ্ছে একটু স্লাইড প্রিপেয়ার করেছি আপনাদের জন্য, যাতে হচ্ছে আমার প্রেজেন্টেশনটা আরো আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি হচ্ছে এখন আমার স্লাইড হচ্ছে একটু শেয়ার করব, যদি হচ্ছে আপনারা একটু অনুমতি দেন আমাকে। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করছি, যে আমাদের যেহেতু আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অফ হচ্ছে এক্সাম ব্যাচ 2, যেটা হচ্ছে টার্গেট করা হয়েছে ডিসেম্বর 2026 কে। এখন দেখেন আপনাদের হচ্ছে সময় আছে কতটুকু, এটা একটা মাথায় রাখার বিষয়। ডিসেম্বরের হয়তো মিডে হচ্ছে পরীক্ষাটা হবে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে মানে প্লাস মাইনাস করে 3.5 মাসের মতো সময় আছে। তো এখন হচ্ছে আমরা অনেক ইনবক্সে অনেক কোয়েশ্চেন পাই, অথবা দেখা যাচ্ছে যে আমার এখন 4 বছর ট্রেনিং হয়েছে, তো আমার অনেক জুনিয়র কলিগ আছে যারা হচ্ছে আমাকে এই কোয়েশ্চেনটা করে, বা ইনবক্সে আমরা আসলে প্রচুর টাইপের কোয়েশ্চেন পাই। আমি শিওর যে রাকিব ভাইয়া বলেন, রায়ান ভাইয়া বলেন, ওনারা হচ্ছে নিশ্চয়ই এই টাইপের কোয়েশ্চেন গুলো পায়, যে হচ্ছে আসলে মিড টার্ম এক্সামের প্রিপারেশনটা আমরা কখন শুরু করবো, যে এক্সামের 1 মাস বা 2 মাস আগে থেকে শুরু করলে হবে কিনা। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে। মার্কিন আচ্ছা ভাইয়া, আই থিঙ্ক রাকিব ভাই আপনার কি আনমিউট করা কিনা, আপনি একটু কাইন্ডলি মিউট করে নিলে সুবিধা হয়। ওকে, তো এখন আসি যে হচ্ছে টাইম ডিউরেশনটা হচ্ছে দ্য আর্লিয়ার দ্য বেটার। আপনি যত তাড়াতাড়ি হচ্ছে শুরু করবেন, সেটার জন্য হচ্ছে আপনি তত পাস করার চান্সেসটা হচ্ছে তত বেশি থাকবে। ওকে, এবং সেই সাথে অনেকে মনে করেন যে রিটেন প্রিপারেশন নিব, তারপর হয়তো বা অসপির জন্য টাইম পাবো, তারপর হয়তো বা আমি অসপি জন্য পড়বো। কিন্তু আসলে ইউ আর রং হিয়ার, যে এখানে হচ্ছে এখনকার যে স্ট্র্যাটেজি, আপনি আসলে পুরা ডেভিডসন, আপনি একটু just চিন্তা করেন 25th এডিশনে হচ্ছে 3টা মোটা মোটা ভলিউম আছে, এবং আপনার 2 বছরের ট্রেনিং এর এক্সপিরিয়েন্স। আপনার কাছে কি মনে হয় যে আপনি 3.5 মাসের মধ্যে এত সবকিছু একদম টু দা পয়েন্টে সবকিছু পড়ে গিয়ে ওইখানে এক্সামে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসতে পারবেন? এটার জন্য আসলে দরকার আমাদের এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি হচ্ছে পড়বেন, কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড পড়া পড়বেন, কোনগুলা জিনিস বেশি আসে এবং কোনগুলা স্যারদের ফেভারিট বা পেইড টপিক, আপনাকে আগে এটা বুঝতে হবে। আপনি যখন এই সিলেবাসটা জানবেন বা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড টপিক গুলা সম্পর্কে জানবেন, তখনই আপনি হচ্ছে খুব সহজেই, এবং হচ্ছে আপনি যে পরিশ্রমটা করবেন, আপনার যে টাইম এনার্জি এবং হচ্ছে মানির কথা আমি বলবো, যেহেতু আপনি একটা কোচিং সেন্টারে অ্যাডমিট হচ্ছেন, তো এখানে তো আপনার মানিও যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এমন ভাবে ইনভেস্টমেন্টটা করবেন যাতে হচ্ছে এটা একদম ফ্রুটফুল হয় এবং আপনি যাতে একটা সিট পাস করে আসতে পারেন। এটার জন্য দরকার হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশন, এবং সেটার জন্য বলা যে রিটেনের পাশাপাশি এট দ্য সেম টাইম আপনার অসপি এবং অসপি প্রিপারেশনটাও নিয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে আপনাদের রিটেনের ফার্স্টের দিন হয়তো এসবিএ হবে, পরের দিন হচ্ছে এসিকিউ হবে, তারপরে আপনি সর্বমোট 8 থেকে 10 দিনের মতো একটা গ্যাপ পাবেন। হয়তো বা ইন দা মিন টাইম রেজাল্টও দিয়ে দিবে।
রিটেনের, এবং তারপর আপনি রিটেনে কোয়ালিফাই করলে আপনার যদি রেজাল্টটা আসে, রেজাল্টটা তো হয়তো উঠবে যে কোয়ালিফাইড, তারপর হয়তো বা আপনি আর 2 থেকে 3 দিনের মতো সময় পাবেন সেটার জন্য। আর 2 থেকে 3 দিনের মধ্যে আপনি তখন যদি রিটেনে কোয়ালিফাইড এই রেজাল্টটা দেখে যদি আপনি অস্কির প্রিপারেশন নেন, তাহলে আসলে অস্কিতে পাস করা আসলে সম্ভব না। কারণ আপনি 2-3 দিন মানে অস্কির দেখা যায় 2-3 দিন আগে হচ্ছে রিটেনের রেজাল্টটা হচ্ছে পাবলিশ করে ওনারা। তো সেটার জন্য সবচেয়ে বেশি বেটার হয় যে আপনি রিটেন পাস এটা মাইন্ডে ধরে রেখেই আপনি হচ্ছে অস্কির প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন। ঠিক আছে? আর আপনি এমন ভাবে প্রিপারেশন নেবেন যাতে আপনি এক চান্সেই হচ্ছে উতরে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি আসছি ম্যাটেরিয়ালস কি কি হতে পারে। তো আমরা এই রিলেটেড অনেক কোয়েশ্চেন পাই, অনেকে মনে করে যে ডেভিডসন হয়তো বা অত পড়া লাগে না, বা হচ্ছে আপনি জলিল স্যার অস্পির বইটা কোনো রকমে পড়লেন বা কোনো রকম একটা প্রিপারেশন নিলেন। বাট দেখেন আপনি কনসালটেন্ট হওয়ার মিডওয়েতে আছেন। তো সেক্ষেত্রে তো আপনার জার্নিটা অবশ্যই বা পাথওয়েটা অবশ্যই ইজিয়ার হবে না। স্যার এটা জানে যে আপনার এখন ডায়াগনোসিস করতে পারতে হবে, এবং হচ্ছে কোন ডিজিজের জন্য কোন ইনভেস্টিগেশন করবেন এবং কি কি ট্রিটমেন্ট দিবেন যেটা আপনার লেভেলে, সেটা সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। তো সেটার জন্যই হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই ডেভিডসন নিউয়েস্ট এডিশন, এখন যেহেতু 25th এডিশন চলে এসেছে, এবং 25th এডিশনে দেখা গিয়েছে যে অনেক ট্রিটমেন্ট কিন্তু চেঞ্জেস হয়েছে। সে ফর এক্সাম্পল রিমাটয়েড আর্থ্রাইটিস এর আমরা যে DAS20 স্কোর করে যে স্কোরিং করে যে আমরা অ্যাড অন থেরাপি গুলা করি, তো সেটা দেখা গিয়েছে যে 25th এডিশনে কিন্তু চেঞ্জেস এসেছে। তা অ্যাজমা ট্রিটমেন্ট চিন্তা করেন, অ্যাজমা ট্রিটমেন্টেও কিন্তু চেঞ্জেস এসেছে। তো এরকম করে 25th এডিশনে আপনারা অবশ্যই অবশ্যই কিনবেন এবং সেটা পড়বেন। এবং আমাদের বলে রাখা ভালো, আমরা এক্সাম ব্যাচ বলেন, রেগুলার ব্যাচ অথবা লং ব্যাচে আমরা জেনেছি সবসময় আপডেটেড যে ডেভিডসন সেটাই পড়িয়ে থাকি। এখন মনে করেন আপনি একটা চ্যাপ্টার, সাপোজ কার্ডিওলজির একটা চ্যাপ্টার পড়লেন, পড়ার পর আপনার নেক্সট মুভমেন্টটা কি হবে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স এর এসিকিউ গুলো সলভ করতে পারতে হবে। আর প্রিভিয়াস ইয়ার্স এর এসিকিউ আপনি কেন দেখবেন? আপনি দেখবেন এই জন্য যাতে হচ্ছে এক্সামে কি টাইপের কোয়েশ্চেন আসে। এখন দেখেন একটা ব্যাপার, আমরা হচ্ছে এসিপিএস পার্ট 1 পাস করে যাই, পাস করার পরে 2টা বছর আমাদের গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে আমরা কিন্তু এমসিকিউ বা এসবি এর উপর যখন পরীক্ষা হয় তখন দেখা যায় আমরা সবই মোটামুটি পারছি। কিন্তু যখন এসিকিউ আসে তখন দেখা যাচ্ছে যে মনে আসছে কিন্তু কলমে আসছে না। মানে আপনি কলমে যখন লিখতে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি এসিকিউ লিখতে পারছেন না। কারণ এটা কেন হয়? ল্যাক অফ প্র্যাকটিসের জন্য একটা, টাইম ম্যানেজমেন্টের অভাব হয় একটা, এবং 2 বছরের যে একটা গ্যাপ, কারণ 2 বছরে তো আমরা কোনো এসিকিউ প্র্যাকটিস করি না বললেই চলে। এবং এসিপিএস পার্ট 1টাও কিন্তু আমরা এমসিকিউ আর এসবিএ পরীক্ষার উপর হচ্ছে পাশ করে আসি। তো সেটার জন্য দেখা যায় যে আমাদের এসিকিউ প্র্যাকটিসটা থাকে না। তো আপনি যখন প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো দেখবেন এবং টপিক গুলো পড়বেন, গো থ্রু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কার্ডিওলজি থেকে বা যে কোনো একটা চ্যাপ্টার থেকে হচ্ছে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। এবং কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় না, টপিক রিপিট হয়। বা তাও যে আপনি সব টপিক রিপিট পাবেন তা কিন্তু নয়। সাপোজ আপনার মানে আপনার পরীক্ষায় 20টা কোয়েশ্চেন আসলো, তার মধ্যে হয়তো বা 6-7টা বা 7-8টা টপিক হয়তো বা কমন পড়বে, আর বাকিগুলো দেখা যায় যে স্যার একটু নতুন নতুন জিনিসপত্র ট্রাই করতে, প্রতিবারই নতুন নতুন হচ্ছে চমক আমাদের জন্য থাকে। তো আমরা আপনাদের কিভাবে প্রিপেয়ার করে দিব যাতে আপনারা যে কোনো আননোন আনসিন টপিক আসলে যাতে অ্যান্সার করতে পারবেন। আর এটার জন্য বাংলা মেড পাবলিকেশন এবং জেনেসিস কম্বাইন ভাবে একটা এসিপিএস মিড টার্ম রিজন 8 বই বের করেছে। তো আপনারা চাইলে প্রিভিয়াস ইয়ার্স এর এসিকিউ গুলো এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে অসপি এবং অস্কি। এখন আমি যেটা আগে বললাম যে হচ্ছে অসপি এবং অস্কির যে টপিক গুলা সেগুলো কিন্তু আপনার সিমাসলেসলি পড়তে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু ডেভিডসন পড়ি তো কুলাইতে পারছি না, তো সেখানে আমি জলিল স্যার অস্কি বই কিভাবে পড়বো? এখন কথা হচ্ছে আপনার যারা আহ আগের ব্যাচে যারা পাস করেছে তারা সবাই এভাবেই পড়ে এসেছে, এখন আপনাকেও আসলে পারতে হবে। জলিল স্যার অস্কি বই আপনি কেন পড়বেন? এখন দেখেন জলিল স্যার অস্কি বইটা আপনি যখন খুলবেন তখন দেখবেন যে ডাটা ইন্টারপ্রিটেশন, সাপোজ মাল্টিপল মাইলোমা থেকে একটা কোয়েশ্চেন থাকলো, সিনারিও থাকলো, 4টা হচ্ছে কোয়েশ্চেন থাকলো। আপনি যদি লাকি এনাফ হন তাহলে দেখবেন এই টাইপের কোয়েশ্চেনই হয়তো বা এসিকিউ হিসেবে রিটেনে চলে আসছে। তো আমি আমাদের সেশনের কথা বলি, আমি জুলাই 24 সেশনে পাস করেছি। তো আমাদের এরকম একটা কোয়েশ্চেন ছিল, এক্স রে টাইপের একটা ছিল, যে হেমোফিলিয়ার একটা এক্স রে ছিল। তো টু মাই আটার সারপ্রাইজ দেখা গিয়েছে যে হেমোফিলিয়ার এক্স রে যে সিনারিওটা এটা পুরোপুরি দেখা গিয়েছে যে আমাদের একটা এসিকিউ এর স্টেম হিসেবে চলে এসেছে। তো এই জন্যই জলিল স্যারের বইটা আপনি কমপক্ষে 2বার পড়বেন পরীক্ষার আগে, এবং হচ্ছে যখন আপনি রিটেনের পরে যখন অস্কির মধ্যে 8 থেকে 10 দিনের মতো টাইম পাবেন তখন একবার পড়বেন। মোট 3বার পড়লে আপনার এই বইটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে এবং আপনার পাস করার চান্সেসটা তত বেশি বাড়বে। এবং সেই সাথে আমাদের অস্কির জন্য থাকে হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং এর একটা বই আছে, এটা হচ্ছে বাংলা মেড পাবলিকেশনের, এটাও আপনি কিনতে পারেন এবং পড়তে পারেন। এবং সেই সাথে এক্সামিনেশন, ইসিজি প্র্যাকটিস এবং রেডিওলজি গুলো দেখার জন্য এক্সট্রা করে আপনি হচ্ছে আব্দুল্লাহ স্যারের বই পড়তে পারেন। আর ম্যাথলিওড আমরা সবাই ফলো করে থাকি। তো এক্সামিনেশনের জন্য আপনি হচ্ছে এই বইটা পড়তে পারেন। এখন আসেন যে হাউ টু স্টাডি।
এখন দেখেন আপনারা হচ্ছে অনেকেই আমাদেরকে কোয়েরি করে থাকেন যে হচ্ছে আমরা কিভাবে পড়বো আপু। তো সবার ফার্স্টে দেখেন, আপনি সবার ফার্স্টে ডেভিসনের মনে করেন কার্ডিওলজি চ্যাপ্টারটা পড়লেন। পড়ার পরে আপনার হচ্ছে কি কি জিনিস আপনি মিস দিবেন না। এখন আপনি যদি এক্সাম ব্যাচে ভর্তি হন, তো আমি ধরে যাচ্ছি যে এক্সাম ব্যাচে কারা ভর্তি হবে, যাদের হয়তো বা সময় কম বা মনে করেন 3.5 মাস আছে, আপনারা হয়তো বা রেগুলার ব্যাচে টাইম ইনভেস্ট করতে পারছেন না, অথবা লং ব্যাচে টাইম ইনভেস্ট করতে পারছেন না। অনেকের তো থাকে যে চেম্বার থাকে, ফ্যামিলি থাকে, অনেক নানাবিধ সমস্যা থাকে, এবং আমাদের দেখা যায় ট্রেনিং এ আমাদেরকে 5 থেকে 6 দিন কমপক্ষে যেতে হয়, এবং ইভিনিং ডিউটি থাকে। তো সেই হিসেবে দেখা যায় যে আমরা হয়তো বা অত সময় কুলাতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনার যদি ডেভিডসনটা আগে থেকে পড়া থাকে একবার, বা আমরা তো পার্ট 1 একবার পড়ি, তো সেই ক্ষেত্রে আপনি যদি চর্চায় থাকতে চান, মানে মনে করেন যে আপনি যদি এটা মনে করেন যে আপনার কোচিং সেন্টার লাগবে না, তাহলে এটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট আমি পার্সোনালি মনে করি যে কোচিং সেন্টার আসলে এই জন্য দরকার যে আপনাকে একটা রাইট ট্র্যাকে রাখার জন্য, এবং আপনার ফ্লুয়েন্সিটা ধরে রাখার জন্য, এবং আপনি রিটেন কিভাবে লিখছেন, এবং সেই রিটেনটা আদৌ হচ্ছে বিসিপিএস ওরিয়েন্টেড হচ্ছে কিনা, এবং বিসিপিএস আপনি মনে করেন রিটেন লিখে যাচ্ছেন, বাট আপনি আনইম্পর্টেন্ট জিনিসগুলো লিখলেন এবং মনে করলেন যে আপনার পরীক্ষা ভালো হলো, কিন্তু সে তারপর রেজাল্ট দিলেও দেখলেন যে আপনি করলেন ফেল। এটা কেন হয়? আপনার হয়তো বা জিনিসগুলা ইনকারেক্ট না, কিন্তু আপনি আনইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি লিখে খাতা ভরিয়ে ফেলেছেন, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আপনার এক্সামিনারের চেক লিস্টে থাকে, সেই জিনিসগুলো হয়তো আপনি লিখেনি নাই। তো আমাদের এক্সাম ব্যাচের পারপাসটা হচ্ছে আপনি একটা চ্যাপ্টার পড়ে আসবেন, চ্যাপ্টার পড়ে আসার পর আপনি কার্ডিওলজি সিস্টেম সাপোজ পড়ে আসলেন, সেখানে হচ্ছে আপনি 4টা এসিকিউ থাকবে, এবং হচ্ছে 10টা এসবিএ থাকবে, এবং 2টা অফিস সেশন থাকবে। আপনি এটা প্র্যাকটিস করবেন, করার পর আপনি পরীক্ষা দিলেন, তারপর আমাদের সলভ সেশন হবে। সেখানে মেইনলি হচ্ছে আমরা শুধুমাত্র যে আধা ঘন্টা 35 মিনিট যে সলভ সেশন নিয়ে যে শেষ করে দিই, ব্যাপারটা কিন্তু সেটা না। আমরা হচ্ছে বিসিপিএস ওরিয়েন্টেড যেভাবে এবং মিড টার্ম ওরিয়েন্টেড যে পেইড টপিক গুলো আছে, সেগুলো আপনাদেরকে হাইলাইটেড ভাবে আর শর্টকাট ভাবে পড়িয়ে দিব, এবং যেগুলো হাইয়ার টপিক আছে সেগুলো কিন্তু ওখানে আলোচনা হয়। এবং আমরা যে কোয়েশ্চেন গুলো করি, দেখা যায় ওগুলো হচ্ছে বিসিপিএস এর কোয়েশ্চেন, এবং ওই টপিক গুলো হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। তো আপনি ডেভিডসন ওগুলো দাগিয়ে ফেলবেন, দাগিয়ে ফেলার পরে দেখা যাবে যে ওগুলাই হচ্ছে আপনার পরীক্ষার আগে শুধুমাত্র ওই টপিক গুলো পড়লেই আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন। ওকে, এখন আসেন যে হচ্ছে এখানে আমি লিখেছি যে ডোন্ট স্কিপ এনি ফিগার্স অথবা ইমেজিং। ডেভিডসনে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফিগার থাকে যেগুলো আমরা স্কিপ করে যাই, কিন্তু মিড টার্মে আপনি যদি মিড টার্মে প্রিপারেশন নেন, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে দেখবেন একটা মানুষের একটা ছবি আঁকা আছে, এবং ওখানে হচ্ছে নানা ধরনের ম্যানিফেস্টেশন, লাইক হচ্ছে হিমাচুরিয়া হচ্ছে, তার হচ্ছে অসলার নোট দেখা যাচ্ছে, জেনুইন লিশন দেখা যাচ্ছে, এবং হচ্ছে কার্ডিয়াক ওইখানে তীর চিহ্ন দিয়ে লেখা ভ্যারিং ডিগ্রি অফ মারমার দেখা যাচ্ছে। তো আপনারা জানলে অবাক হবেন যে পার্ট 1 হয়তো বা আপনারা এগুলো স্কিপ করে যেতেন, কিন্তু মিড টার্মে আসলে ফিগার থেকে কোয়েশ্চেন হয়। যে সাপোজ আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের একটা সিনারিও দিয়ে একটা কোয়েশ্চেন আসলো, এবং সেই সাথে বললো যে আপনি প্রতিদিন ফলো আপে কি দেখবেন, তো এটার অ্যান্সার হবে ভ্যারিং চেঞ্জিং মারমার। ঠিক আছে, তো এইটা যদি আমি আপনাকে না বলে দিতাম, হয়তো বা আপনি এটা অ্যান্সার নাও করতে পারতেন। তো এটা কিন্তু প্রিভিয়াস হচ্ছে একটা মিড টার্মে একটা এসিকিউ এসেছে। তো আসলে পড়তে হবে এইভাবে। তো আমরা যারা মেন্টররা আছে, আমরা তো কন্টিনিউয়াসলি স্টাডি করতে থাকি এবং এক্সাম প্যাটার্ন নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করতে থাকি। তো আমাদের আইডিয়া আছে যে কোথেকে কোয়েশ্চেন হতে পারে, বা বিসিপিএস এর এক্সামিনারদের আসলে কি চাহিদাটা থাকে। এবং ইমেজিং এর কথা কেন বললাম, ইমেজিং এর কথাটা এই জন্য বলা যে ইমেজিং গুলা যে আছে, আপনারা হচ্ছে জুলিয়াসের অক্টোবরের এক্সরে গুলো মনে করেন দেখলেন, কিন্তু রেসপিরেটরিতেও কিন্তু আপনাদের ডেভিডসনের যে কালার প্রিন্টটা থাকে বা পিডিএফ যে থাকে, ওইখানেও কিন্তু হচ্ছে আপনার পালমোনারি এডেমা বলেন, নিউমোথরাক্স বলেন, এগুলোর পিকচার থাকে। তো দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন গুলো কিন্তু এখান থেকে হতে পারে আপনার অস্পিতে, তাই না? তো আপনি ইমেজিং গুলোও দেখে দেখে যাবেন। এবং আমি লিখেছি রেড বক্সেস আর মাস্ট। এটা কেন লিখলাম, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশন গুলা কিন্তু ডেভিডসন আপনি খেয়াল করে দেখবেন ওগুলাতে রেড মার্ক করে দেওয়া এবং রেড বক্স দেওয়া। সাপোজ আলসারেটিভ কোলাইটিস এর ম্যানেজমেন্ট, এটা বহুবার হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলাতে এসেছে। তো আপনি আলসারেটিভ কোলাইটিস এর সবকিছুই পড়লেন, কিন্তু আলসারেটিভ কোলাইটিস এর যে অ্যাকিউট যে ম্যানেজমেন্ট, যে আইভি আপনি স্টেরয়েড দিবেন, এটাই যদি না জানেন, বা হসপিটালাইজ করে ফার্দার ট্রিটমেন্ট কি হবে, রিল্যাপস হলে আপনি কি করবেন, আপনি যদি এগুলোই না জানেন, তো তাহলে আপনি পরীক্ষা সেটা অ্যান্সার করতে পারবেন না। এবং হচ্ছে আমি একটা কথা বলি যে হচ্ছে আপনার অবশ্যই ডিজিজ আপনি কন্টিনিউয়াসলি গদবাধা মুখস্থ করলে কিন্তু কখনো হবে না, আপনার অবশ্যই একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পুরা যে মিড টার্মের যে পরীক্ষাটা, এটার মধ্যে আপনি গদবাধা মুখস্থ করে আসলে আপনি কত ভালো ফলাফল করতে পারবেন আমার রিয়েলি ডাউট আছে। এর থেকে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার করে, যেটা হচ্ছে জেনেসিস মিড টার্ম হচ্ছে আমাদেরকে এমফাসাইজ করে যে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর ব্যাপারে হচ্ছে বেশি ফোকাস করি, যাতে দুনিয়ার যে কোনো খান থেকে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসুক, আপনি যাতে ঠিকঠাক মতো অ্যান্সার করে আসেন এবং পাস করে আসতে পারেন। এবং যেটা বললাম, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গো থ্রু করবেন, এবং আপনি নিজে নিজে চাবেন যে হচ্ছে একটু সিনারিও মেক করে নিজে নিজে যাতে অ্যান্সার করতে পারেন, এবং এসবি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে পারতে হবে।
আর অস্কি কথা আসলে অস্কি প্র্যাকটিস ব্যাচ আমরা আলোচনা করব, বাট এখানে হচ্ছে মেন কথা আপনাদের জলিল স্যারের অস্কি বইটা খুব ভালো করে পড়তে হবে এবং অ্যাটলিস্ট 2বার পড়তে হবে। এখন আপনারা যারা এক্সাম ব্যাচে আছেন, যারা সময় করতে পারছেন না, তাদের জন্য হবে যে আপনারা রিটেনের জন্য এবং এসবি এর জন্য এবং এট দ্য সেম টাইম জলিল স্যার অস্কি বইটা মানে পড়ার জন্য আপনারা হচ্ছে এক্সাম ব্যাচে থাকেন। এবং সেই সাথে আমাদের অস্কি প্র্যাকটিস ব্যাচ, যেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে লঞ্চ হবে, আপনারা চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন। সেক্ষেত্রে আপনার অস্কি প্র্যাকটিসটাও হয়ে গেল, তো আপনার একটা খুবই ভালো প্রিপারেশন নিয়ে আপনি মিড টার্ম পরীক্ষাটা দিতে পারবেন। এখন আসেন রিটেনের মার্ক ডিস্ট্রিবিউশনে। এসবিএ তে থাকে 50টা, আপনি ফার্স্ট দিন পরীক্ষা দিবেন 50টা এসবিএ 2 মার্ক করে, এখানে 100 মার্কস থাকবে। আর এসিকিউটা হচ্ছে 4টা গ্রুপে ডিভাইড করা থাকে, প্রতিটা গ্রুপে 5টা করে কোয়েশ্চেন থাকে, অর্থাৎ মানে 4 5 20, মানে হচ্ছে 20টা কোয়েশ্চেন 5 মার্কস করে, তাহলে 100। আপনার পেতে হবে 120 ইন টোটাল, এসবি এসিকিউ মিলে হচ্ছে আপনার 120 পেতে হবে। আপনি যখন রিটেন পাস করে যাবেন, তারপর আপনাকে 8 থেকে 10 দিন সময় দেওয়া হবে, যেটা আমি আগেই বললাম। তারপর আপনাদের অস্পি এবং অস্কি থাকবে, অস্পিতে 50 মার্কস এবং অস্কিতে 50 মার্কস। তো মোট পাস মার্ক হচ্ছে 60। তো অস্পিতে থাকে 10টা স্টেশন, যেখানে আপনার রিটেন টাইপের থাকবে জিনিসগুলা, এবং এট দ্য সেম টাইম কাউন্সিলিং আর প্রসিডিউর স্টেশন থাকে। আর অস্কিতে থাকে 5টা স্টেশন, এটা মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের সেশন, এখানে এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং, আইওই এগুলা থাকে। তো আমি আপনারা একটু এক নজরে দেখে ফেলেন, আমি এটা রিপিট করছি না। আপনারা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই হোপ, যে ইসিজি, এক্স রে, সিটি, এমআরআই, ডাটা ইন্টারপ্রিটেশন সহ অনেক কিছু আছে, যেগুলো আপনাদেরকে আপনাদের ডেইলি যে এক্সাম হবে, সাপোজ কার্ডিওলজি এক্সাম হলো, সেখানে হয়তো বা 2টা ইসিজি দিয়ে আপনাদেরকে হচ্ছে পরীক্ষা করা হলো। এবং এট দ্য সেম টাইম আপনি যখন কার্ডিওলজি পড়বেন, বা আপনাকে যখন কার্ডিওলজি এক্সামটা যখন আসবে, তখন এট দ্য সেম টাইম জলিল স্যারের 65 থেকে 70টা ইসিজি আছে, আপনি হচ্ছে পড়ে আসবেন, তারপর ওইখান থেকে কোয়েশ্চেন করা হবে। তো এট দ্য সেম টাইম আপনার 2টা প্রিপারেশনে কিন্তু হয়ে গেল, আপনি যদি এক্সাম ব্যাচে ভর্তি থাকেন। এবং এট দ্য সেম টাইম আপনার যদি অ্যাটিপিক্যাল টাইপের কোয়েশ্চেন আসে, তো দেখা যায় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পিবিএস থেকেও প্রিভিয়াসলি কোয়েশ্চেন আসতে দেখা যায়, এখান থেকে 1টা বা 2টা সেশন থাকতে পারে। তো এগুলো হচ্ছে আপনার মোটামুটি অস্পি কন্টেন্ট। এবং অস্পিতে হচ্ছে 2টা হিস্ট্রি টেকিং থাকে, 2টা হচ্ছে এক্সামিনেশন থাকে, এবং একটা হচ্ছে আইওই থাকে। আচ্ছা, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমাদের ওরিয়েন্টেশনের, ওয়াই উড ইউ গেট ইনটু দ্য এক্সাম ব্যাচ। এখন বলে রাখা ভালো, আমি এক্সাম ব্যাচের অনেক কথা অলরেডি বলে ফেলেছি। আপনার হচ্ছে রিটেনের প্র্যাকটিসটা আপনার কিরকম করে হচ্ছে, এবং মনে করেন আপনি যদি একটা চেম্বার প্র্যাকটিস করেন, বা আপনি পরিবারকে সময় দিয়ে হয়তো বা সময় পাচ্ছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এক্সাম ব্যাচ। যে আপনার রেগুলার ব্যাচে টাইম ইনভেস্ট করার সময় নেই, বা লং ব্যাচে আপনার ক্লাস করার সময় নেই, এট দ্য সেম টাইম আমি ধরে নিচ্ছি যে আপনার ডেভিশনটা গোছানো আছে, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলেন। তো দেখা যাচ্ছে যে আমি একটু আগে আবারও বলছি যে এই কথাটা, সেটা হচ্ছে এক্সাম ব্যাচে কখনোই 30 to 35 মিনিটস আমরা ক্লাস শেষ করে দেই না। আমরা দেখা যায় মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো ক্লাস হয়, তো এখানে আমরা হাইয়ার টপিক গুলো আলোচনা করি। তো দেখা যাচ্ছে যে আপনি 2 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো গ্রিপ নিয়ে আপনি হচ্ছে বাসায় যেতে পারছেন, এবং সেই অনুসারে আবার চ্যাপ্টারটা রিভিউ করতে পারছেন। এবং এট দ্য সেম টাইম আমরা যেহেতু অসপি স্টেশনও দিয়ে থাকি, তো আপনার কিন্তু জলিল স্যার অসপি বইটা পড়া হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমি যে টাইপের স্টুডেন্ট, আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, আমি নিজে দেখা যাচ্ছে যে আমি সময় করে প্রতিদিন পড়তে বসবো, আমি ওই টাইপের স্টুডেন্ট না। তো আমি যদি একটা এক্সাম ব্যাচে বা একটা কোচিং এর সাথে থাকি, তখন দেখা যায় রুটিন করে পার উইকে প্রতি সপ্তাহে যদি 7 দিনের মধ্যে যদি আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, তো তাহলে কিন্তু ওই বার্ডেনটা আমার মাথা থেকে কমে গেল, তাই না? তো সেটার জন্যই মেনলি হচ্ছে আপনার কোচিং এর সাথে থেকে প্রতিটা সিস্টেম হচ্ছে শেষ করা। এবং আপনি যখন আপনার সিস্টেম শেষ করবেন, তো তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা এক্সাম ব্যাচ 2 তে কি কি প্রোভাইড করছে, এটা হচ্ছে এক ঝলকে আপনারা একটু দেখে নিতে পারেন। আপনাদের তো ডেইলি মানে প্রতি সপ্তাহে একটা করে টেস্ট তো হবে, এবং সেই সাথে আপনাদের 4টা মডেল টেস্ট থাকছে, মক টেস্ট থাকছে, অসপি মক থাকছে, রিভিউ এক্সাম থাকছে। তো আপনি যখন এতবার এক্সাম দিবেন, আপনি যখন পরীক্ষার খাতায় একটা জিনিস লিখবেন, তখন কিন্তু এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। মনে করেন পরীক্ষার আগে আপনি ওই চ্যাপ্টারটা রিভাইজ দেওয়ার সময় পেলেন না, বা ওই টপিকটা দেখে গেলেন না, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনার যে লিখার যে প্র্যাকটিসটা হয়েছে, তার জন্য দেখা যাবে গিয়ে কি আপনার হচ্ছে ওই টপিকটা আপনি না পড়ে গেলেও কিছু না কিছু লিখে আসতে পারবেন, বা কিছু না কিছু একটা ডেলিভারি করে আসতে পারবেন। আর সুপ্তি রয় আপু যে কথাটা বললেন, এই কথাটা আমি আবার বলতে চাই যে স্যাররা হচ্ছে ছোট চ্যাপ্টার গুলোতে হচ্ছে বেশি করে ফোকাস করছে। যেমন আপু যেটা বললেন যে অ্যাকিউট মেডিসিন, বা আমাদের যে ওপিসি আছে, বা মনে করেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, স্নেক বাইট, বা হচ্ছে এই টাইপের পয়জনিং এর জিনিসগুলা কিন্তু অহরহ আসে। কিন্তু এইবার এই সেশনে স্যাররা কিন্তু এখান থেকে কোনো কোয়েশ্চেন করে নাই, যে টিপিক্যাল যে এগুলো আছে ওপিসি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা স্নেক বাইট, নর্মালি এইগুলোর মধ্যে হচ্ছে ঘুরপাক খেতে থাকে। বা পিসি কিন্তু একবার চলে এসেছে, কিন্তু এবার দিয়েছে অ্যালুমিনিয়াম ফসফাইড, অর্থাৎ কেরি কেরি ট্যাবলেট।
তো চেরি ট্যাবলেট কিন্তু আগে কখনোই আসে নাই। তো স্যাররা দেখা যায় নিত্য নতুন চেঞ্জেস কিন্তু আনে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, আমাদের জেনেসিসে যে আপু ক্লাস নেয়, আমাদের যে সিনিয়র মেন্টর নাদিয়া জামান আপু ক্লাস নেয়, তো উনি আমি যে 2 বছর আগে পরীক্ষা দিয়েছি, আমিও নিজে বলতে পারছি যে আপু হচ্ছে এই টপিকটা খুব ভালো মতো পড়িয়েছে আমাদেরকে, এবং আমাদের জেনেসিসে যারা ক্লাস করেছে বা যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু এই টপিকটা আনকমন ছিল না। তো আমার এই রেফারেন্সটা দেওয়ার এই উদ্দেশ্যটা এটাই ছিল যে হচ্ছে আপনারা আনকমন পাবেন এরকম খুবই কমই হবে। আমরা জেনেসিস মিড টার্ম মেডিসিন আপনাকে এমন ভাবে প্রিপেয়ার করে দিব যাতে আপনি আনকমন আসলেও সেটা ওইখানে দেন এন্ড দেয়ার পারফর্ম করে আসতে পারেন। তো আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যাদের এখনো এখনো যারা প্রিপারেশন শুরু করে নাই, তারা হচ্ছে আমরা যেহেতু একটা নতুন ব্যাচ লঞ্চ করছে, এক্সাম ব্যাচ 2, ওখানে সবাই আশা করি সবাই ভর্তি হবেন। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার কলিগ যে আছে সে যদি প্রিপারেশন শুরু না করে থাকে, আপনি আপনার কলিগের সাথে ভর্তি হন না। তো তারপর 2 জন মিলে যদি পড়েন এবং 2 জন মিলে যদি এক্সাম দেন, ডিসকাস করে পড়েন, তাহলে সেটা আরো বেশি ফ্রুটফুল হবে। তো আমি আমার স্লাইড প্রিপারেশন অনেকগুলো কথা বলে ফেলেছি, আমি জাস্ট লাস্ট একটা কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। স্টাডিং নাও ইজ বেটার দ্যান লিভিং দ্য এক্সাম রুম উইশিং ইউ স্টাডিড মোর। মানে আপনি যদি আজকে ডিসিশন নেন যে আপনি আজকে এক্সাম ব্যাচ 2 তে অ্যাডমিট করবেন, তার মানে আপনি কিন্তু একদিন এগিয়ে গেলেন এবং একদিন আগে ডিসিশনটা মেক করলেন, এবং আপনার পড়াটা দেন এন্ড দেয়ার শুরু করতে পারবেন। তো আপনার হাতে আসলে সময় বেশি নাই, মাত্র 3.5 মাস আছে। তো এসবিএ, এসিকিউ, অসপি এবং অসকি অনেক পড়া, প্রচুর পড়া, কিন্তু পড়তে হবে পরীক্ষা ওরিয়েন্টেড, যাতে আপনি এক চান্সেই পাশ করে আসতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার ফ্লোর দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি হচ্ছে আপনাদের কারো কোনো কোয়েরি থাকে আমাকে হচ্ছে নির্দ্বিধায় করতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর ওয়াফা সাদিয়া আপুকে। যদি আপুর যে টপিকস এর উপর কথা বললেন, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে আমরা আমাদের আহ, পরবর্তী স্পিকারের কথা শুনবো। এর আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের যে পরীক্ষা পদ্ধতি, সেখানে আমাদের যে পরীক্ষা হলে যাওয়ার পর আমাদেরকে 4টা খাতা দেওয়া হয় সাধারণত। এই 4টা খাতা প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আলাদা আলাদা করে আনসার লিখতে হয়। কোনো কোয়েশ্চেনের আনসার যদি কোনো মানে ভুল খাতায় লেখা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওই কোয়েশ্চেনও বাদ হবে, যে কোয়েশ্চেনের খাতায় লিখছি সেটাও বাদ হয়ে যাবে। তো সে বিষয়গুলো হচ্ছে যে যদি প্র্যাকটিসের কোনো বিকল্প এখানে নাই, যখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই ভুলগুলো হওয়ার চান্স আপনার কম থাকবে। দেখবেন যে আপনি লিখছেন ঠিকঠাক সবকিছু লিখছেন, কিন্তু ভুল খাতায় লিখে আসছেন, বা একবার ভুল করে ফেলছেন, আপনি যখন দেখছেন অলরেডি অনেক সময় শেষ। যার কারণে হচ্ছে আপনি পরীক্ষায় খারাপ করে যাবেন এবং একটা পেরেশানি কাজ করবে, পরবর্তীতে আপনি বাকি অংশটুকু ভালো করে লিখতে পারবেন না। আহ, এরপরেও আপু যেটা বললো যে আপনি একা শুরু করার চেয়ে বেস্ট হচ্ছে যে আপনি যদি আপনার কোনো একজন পার্টনার ঠিক করে উনি সহ হচ্ছে যে এক্সাম ব্যাচে ভর্তি হন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের সেটা হতে পারে আপনাদের একই ইউনিটের ডাক্তার, সবচেয়ে ভালো হবে, কারণ আপনার ওনার সাথে আপনার টাইম শিডিউল গুলো সবচেয়ে বেশি মিলবে। বা আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি, ওনাদেরকে নিয়ে ভর্তি হলে সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কম্পিটিটিভ প্রিপারেশন হিসেবে আপনি নিতে পারবেন। এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাইকে, আমাদের জেনেসিস মিড টার্ম কোঅর্ডিনেটর। ভাইকে আমাদের জেনেসিসের সার্ভিস সম্পর্কে, এক্সাম ব্যাচের সার্ভিস সম্পর্কে কথা বলার জন্য, এবং এই জেনেসিস আমাদের ডাক্তারদের জন্য কি সুযোগ সুবিধা রাখছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই। হ্যাঁ, রাখি, আমাকে শোনা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। আমার বাচ্চাকে মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মেডিটেশন প্রোগ্রামে। আমি ডক্টর আব্দুল্লাহ রাইয়ান। আমি রেজিস্ট্রার হিসেবে আছি ডিপ্লোমা মেডিসিন ইবনে মেডিকেল কলেজে, পাশাপাশি কোঅর্ডিনেটর হিসেবে আছি জেনেসিস মিড টার্ম মেডিসিন ডিপার্টমেন্টে কোথাও। সো আসলে আমাদের এক্সাম ব্যাচটা আমরা কেন বলবো যে এটা আপনারা ভর্তি হবে, সেটা মূলত আমি আজকে একটু শর্টকাটে আপনাদের বলতে চাই। যে এখানে আমরা মেইনলি ফোকাস করবো ইম্পর্টেন্ট টপিকস গুলো, তাতে নিয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলো এখানে আলোচনা হবে। কারণ হচ্ছে আপনারা সবাই ম্যাচিউর, যারা এক্সাম ব্যাচে ভর্তি হন তাদের সবারই ডেভিডসন পড়া আছে, নিজেকে আরেকবার যাচাই করার জন্য এক্সাম ব্যাচে ভর্তি হবেন। তো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ডিসিপিএস এর রিসেন্ট 10 বছরে যে টপিকস গুলো বারবার এসেছে সেই জায়গাগুলো থেকে কোশ্চেন পড়া।
এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের একজন এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, সিনিয়র মেন্টর প্যানেল 7 থেকে 8 জনের, যারা হচ্ছে এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে। সো তার আঙ্গিকে একটা সাজেশন ওয়াইজ আমরা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক থেকে আপনাদের কোশ্চেন গুলো করব। অ্যান্ড কোশ্চেনের মেইন বিষয় থাকবে কোশ্চেন করার পরে আপনার হচ্ছে যখন সলভ ক্লাস হবে তখন হচ্ছে যে আমরা সেখানে আপনাকে বলে দিব যে আপনার এই কোশ্চেন থেকে এইগুলো হচ্ছে হাইলাইটেড পয়েন্ট, যে এই পয়েন্ট গুলো থাকলে আপনি হচ্ছে এই ধরনের ডায়াগনোসিস চিন্তা করবেন। সো যেই জিনিসগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা এসবিএ একটা কোশ্চেনের মধ্যে যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে সলভ সেশনে দেখায় দেওয়া হবে। অ্যান্ড আরেকটা জিনিস সলভ সেশনে থাকবে, সেটা হচ্ছে যে আপনাদের সলিউশনে বলে দেওয়া হবে। ধরেন যারা জেনেসিস মিড টার্মে আছি, অনেকদিন ধরেই আছি, 2020 সাল থেকে আমাদের জেনেসিস মিড টার্মে যাত্রা। এখন যারা আমরা রিসেন্টলি আছি মোটামুটি 22-23 থেকে আমরা সবাই আছি, মোটামুটি 3-4 বছর ধরে আমরা জেনেসিসের সাথে আছি। সো আমরা জানি স্টুডেন্টরা কোথায় ভুল করতে পারে, ডক্টররা কোথায় ভুল করতে পারে, সেই জিনিসগুলোতে জোর দেওয়া, সেই জিনিসগুলো আলোচনা করা, যাতে বিসিপিএস এ আপনার এই বিষয়গুলোতে ভুল না হয়। অ্যান্ড আপনার নিজের একটা জাজমেন্ট থাকবে। আপনি যখন রিপিটেডলি পরীক্ষা দিবেন তখন আপনি নিজেও জাজ করতে পারবেন আমার কোথায় ভুল হচ্ছে, সেই অনুযায়ী আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এবং এই সবগুলো আপনার কি করবে, কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এক্সাম ব্যাচে ভর্তি হবেন না বা হচ্ছে যারা এক্সাম দিবেন না, যেটা হবে যে আপনি পরীক্ষার সময় ধরেন যে আপনার একটা ডিফারেন্সিয়ালস চেয়েছে, 4টা ডিফারেন্সিয়ালস চেয়েছে, একটা সিনারিও দিয়ে 4টা ডিফারেন্সিয়ালস চেয়েছে। যারা হচ্ছে রিপিটেডলি প্র্যাকটিস করবে না তাদের ওই 4টা ডিফারেন্সিয়ালস মনে পড়বে না, তাদের হয়তো 2টা মনে পড়বে, 3টা মনে পড়বে, কিন্তু চতুর্থ নম্বর ডিফারেন্সিয়ালস কি হবে, থার্ড নম্বর ডিফারেন্সিয়ালস কি হবে, কোন ডিফারেন্সিয়ালসটা আমরা আগে লিখবো, কোন কজটা আমরা আগে লিখবো, এগুলোর উপর কিন্তু মার্ক ভ্যারি করে। তো এগুলো যখন আপনি মানে রাইট ওয়েতে দিতে পারবেন না, দেখা যাবে যে আপনি অ্যান্সার করে আসছেন কিন্তু পাস করতে পারেন নাই। কারণ হচ্ছে যে প্রথমে যদি আপনি এমন একটা ডিফারেন্সিয়ালস লিখলেন যেটা স্যারের পছন্দ হয় নাই বা যেটা এটার সাথে সঙ্গতপূর্ণ না, তো তখন দেখা যাবে যে আপনাকে স্যার মার্ক দিতে চাবে না। সো এই জিনিসগুলো যাতে আপনাদের আরো বেশি হচ্ছে যে আহ, এই বিষয়গুলোতে আরো বেশি প্র্যাকটিস হয়, সেই জন্য হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আর আমরা সব সময় যেটা আপনাদেরকে বলি যে আমাদের একটা এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, 35 অলমোস্ট 35 মেন্টর। অ্যান্ড আমাদের একটা এক্সক্লুসিভ হচ্ছে আপনার সিনিয়র মেন্টর প্যানেল আছে, যারা হচ্ছে রিসেন্ট অ্যান্ড ওল্ড অ্যান্ড হচ্ছে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে। পাশাপাশি এখানে আপনাদের একটা ওয়েল অর্গানাইজ শিডিউল দেওয়া হবে, যদি শিডিউলে কোনো কিছু চেঞ্জ করতে হয় আমরা তাড়াতাড়ি সেটা চেঞ্জ করে ফেলবো, কোনো ডিলে হবে না। এবং আপনাদের এই শিডিউল অনুযায়ী চললে রাইট টাইমের ভিতরে আপনারা আপনাদের পড়াটা শেষ করতে পারবেন। অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ প্যানেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মেন্টর যেরকম ইম্পর্টেন্ট, শিডিউল যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে 100% এক্সিকিউট করার জন্য, আপনাদের জন্য প্যালাটেবল করার জন্য দরকার হচ্ছে এক্সিকিউটিভ মেন্টর প্যানেল, যারা হচ্ছে আপনাদেরকে রাইট টাইমে কোশ্চেন গুলো সার্ভ করবে, যারা আপনাদের রাইট টাইমে আপনাদের লেকচার শিট গুলো সার্ভ করবে। সরি, এক্সাম ব্যাচ তো লেকচার শিট নাই। আপনার হচ্ছে যে রাইট টাইমে, মানে এক কথায় হচ্ছে যাতে কোনো ডিলে না হয়, কোনো সার্ভিস হতে ডিলে না হয়, সেইটা দেখার জন্য এক্সিকিউটিভদের অনেক বেশি হচ্ছে আপনার হার্ড ওয়ার্কিং করতে হয়। এবং যারা এক্সপিরিয়েন্সড এবং তারা হচ্ছে দেখা যায় যে আপনার ধরেন সামহাও এরকম একটা প্রবলেম ফেস হলো যে আপনি একটা ডকুমেন্টস দরকার, কিন্তু আহ, আপনি সেটা রাইট টাইমে পাচ্ছেন না, সেটা আপনাকে আরো শর্ট টাইমে কিভাবে দেওয়া যায়। তো এটা কিন্তু একজন এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ তিনি ছাড়া কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না। তারপরে ধরেন যে আপনি একটা জিনিস কোশ্চেন করেছেন, ব্যাচের বিষয়ে হতে পারে বা কোনো একটা সার্ভিসের বিষয় হতে পারে, যদি তিনি এক্সপিরিয়েন্সড না হন তাহলে কিন্তু তিনি আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে পারবেন। সো আমরা আসলে চেষ্টা করেছি
আমাদের এক্সিকিউটিভ প্যানেলকে অনেক বেশি সমৃদ্ধ করার জন্য এবং এক্সপিরিয়েন্স যারা তাদেরকে এখানে যুক্ত রাখার জন্য। অ্যান্ড এরপরে হচ্ছে হার্ড ওয়ার্কিং এমএলএস প্যানেল। আপনাদের যারা কোচিং এ ছিলেন, পার্ট ওয়ানে ছিলেন অথবা হচ্ছে যে এরপরেও আমাদের সাথে যুক্ত ছিলেন, তারা দেখেছেন যে এনি কাইন্ড অফ হচ্ছে আপনার মেন্টর এক্সিকিউটিভ এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে কোনো কিছু ফটোকপি করতে হবে, কোনো স্ন্যাক্স নিতে হবে, কোনো ছোটখাটো যে বিষয়গুলো এগুলোতে আপনার আপনার হচ্ছে এমএলএস এ যারা আছে তারা হেল্প করবে আপনাদেরকে, এবং তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেন্টারটাকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার এনি কাইন্ড অফ ডকুমেন্ট যেগুলো আপনাদের লাগবে সেগুলো আপনাদেরকে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোভাইড করা হবে। অ্যান্ড আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একাডেমিক গ্রুপ, সেখানে 24 আওয়ার্স আমরা সার্ভিস দিব। আমাদের সেখানে সিনিয়র মেন্টররাও থাকবে। আপনাদের এনি কাইন্ড অফ কোশ্চেন, এনি কাইন্ড অফ কোয়েরি সেখানে আপনারা করবেন এবং আমরা চেষ্টা করবো সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। সো দ্যাটস অল। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আহ আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কোনো দিকে না চিন্তা করে আমাদের সাথে যুক্ত হন। ইনশাল্লাহ এক্সাম ব্যাচের মাধ্যমে আপনারা মিড টার্মে যেই কঠিন পথ আছে সেটা পাড়ি দিতে পারেন। সালাম আলাইকুম। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ রেহান ভাই, তোমার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আমরা খুব সুন্দরভাবে অনুধাবন করেছি যে আমাদের এক্সামের প্রয়োজনীয়তা কি। মিড টার্ম পাস করার ক্ষেত্রে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই, সেটা আপনি কেন জেনেসিসকে বেছে নেবেন এই বিষয়গুলোতেই Animals, giant Bengal tiger. তুমি তুমি কি আছো লাইনে? সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের আগামীকাল থেকে আমাদের এক্সাম বেস 2 এর প্রথম এক্সাম সে দাওয়াত দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।